হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে চলে এলাম। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য তোমাদের যে ক্লাসগুলো শুরু হয়েছিল, আজকে তারই একটি পরবর্তী ক্লাস। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। তোমাদের যদি কোনো বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করব আর দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, বৃষ্টির পর ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে কারণ ঘর্ষণ শূন্য হয়ে যায়, গাড়ির ওপর রাস্তা অধিক বল প্রয়োগ করে ঘর্ষণ কমে যায়, নাকি রাস্তা বুঝতে অসুবিধে হয়। তাহলে বৃষ্টির পর ভিজে রাস্তায় বেশি গতিবেগে চালানো যায় না, তার কারণ হলো যে ঘর্ষণ যে বল সেটি কিন্তু কমে যায়। আর ঘর্ষণ বল কম হওয়ার জন্য যে চাকা চাকা ঠিকঠাকভাবে ঘর্ষণ না পাওয়ার জন্য চাকা স্লিপ কাটে, যার জন্য বৃষ্টি হওয়াতে গাড়ি চালানো অসুবিধা হয়ে পড়ে। তো অনেকে এখানে মনে করবে ঘর্ষণ বল শূন্য হয়ে যায়, কিন্তু সেটি কখনোই অ্যান্সার হবে না। কোনো জায়গায় যদি ঘর্ষণ শূন্য হয়ে যায় তাহলে সেখানে আর এগোনোই সম্ভব নয়। তো এটির অ্যান্সার হয়ে যাবে ঘর্ষণ কমে যায়। পরের প্রশ্ন রয়েছে, হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার হিসাবে কাজ করে। দেখো, লিভার তিন ধরনের হয়। প্রথম শ্রেণীর লিভার, একটি হয় প্রথম শ্রেণীর লিভার, একটি হয় দ্বিতীয় শ্রেণীর লিভার, একটি হয় তৃতীয় শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারে কি হয় না, যেখানে একদিকে আমাদের মাঝে কোনো একটি জায়গাতে আলম্ব থাকে। আলম্ব হচ্ছে একটি স্থির পয়েন্ট, যার একদিকে থাকে বল প্রয়োগ করা হয়, একদিকে বল প্রয়োগ করা হয় এবং একদিকে রোধ থাকে, মানে রোধ বা ভার থাকে। তো এর উদাহরণ যেমন হচ্ছে ঢেঁকি বা ধরো কাঁইচি, সাঁড়াশি, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। এদের যে যান্ত্রিক ক্ষমতা বা কর্মদক্ষতা, তো সেটি একের বেশিও হতে পারে, একের কমও হতে পারে, আবার একের সমানও হতে পারে। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি হয়, একদিকে থাকে আলম্ব বিন্দু, মানে যে স্থির বিন্দুটি থাকে, একদিকে বল প্রয়োগ করা হয় এবং আলম্ব বিন্দু ও বল প্রয়োগের মাঝে কোনো জায়গায় রোধ থাকে বা ভার থাকে। তো এর উদাহরণ হচ্ছে, যেমন ধরো আমাদের জাঁতি, যে সুপরি কাটার জাঁতি হয়, সেই জাঁতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। আর তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে আমাদের মানুষের হাত। তো এখানে অ্যান্সার হয়ে যাবে তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে একদিকে থাকে আলম্ব, মাঝে কোনো জায়গায় বল প্রয়োগ করা হয় এবং শেষে এক প্রান্তে ভার থাকে বা আমাদের যে রোধ বাহু থাকে সেই রোধ থাকে। তো এই ধরনের উদাহরণ হচ্ছে মানুষের হাতের বাহু। তো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, এখানে যে প্রশ্নটি বলেছে তার অ্যান্সার হয়ে যাবে তৃতীয় শ্রেণীর লিভার। পরের প্রশ্ন রয়েছে, ফুটবল খেলায় ব্ল্যাক পার্ল নামে কে পরিচিত। মারাদোনা, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নাকি পেলে। তো ব্ল্যাক পার্ল বা বাংলাতে বলে কালো হিরে। তো অ্যান্সার হয়ে যাবে পেলে। পেলে ছিলেন একজন ব্রাজিলের ফুটবল তারকা। মেঘদূতের রচয়িতা কে ছিলেন, কালিদাস, মাইকেল মধুসূদন দত্ত, ব্যাসদেব, নাকি ভবভূতি। মেঘদূত যে কাব্যগ্রন্থ সেটি রচনা করেছিলেন কালিদাস, মহাকবি কালিদাস। ইনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের একজন সভাকবি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাতে নবরত্ন বিরাজ করতেন, তাদের মধ্যেই একজন ছিলেন কালিদাস। পরের প্রশ্ন রয়েছে, শকাব্দ গণনা শুরু হয় কোন বছর থেকে, 378 খ্রিস্টাব্দ, 87 খ্রিস্টাব্দ, 78 খ্রিস্টাব্দ, নাকি 220 খ্রিস্টাব্দ। তো শকাব্দের যে গণনা সেটি শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দ থেকে। ধরা হয় যে এই 78 খ্রিস্টাব্দ থেকেই কুষাণ সম্রাট কনিষ্ক সিংহাসনে আরোহণ করেছিলেন। যদিও অনেক ইতিহাসবিদ এটি নিয়ে দ্বিমত পোষণ করেন। অনেকে মনে করেন যে 78 খ্রিস্টাব্দে কুষাণ সম্রাট কনিষ্ক কিন্তু সিংহাসনে বসেননি, কিন্তু এই শকাব্দ গণনা শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দ থেকেই। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা কে করেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, বাল গঙ্গাধর তিলক, নাকি রানী লক্ষ্মীবাঈ। তো আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু রাসবিহারী বসু, এটি কিন্তু খেয়াল রাখবে। নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু প্রতিষ্ঠা করেননি, প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু এবং তিনি সিঙ্গাপুরে এই আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। পরের প্রশ্ন রয়েছে, থর মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে কি বলা হয়, সিপ, ধ্রিয়ান, ভারখান, নাকি মরুস্থলী। তো থর মরুভূমি আমাদের রাজস্থানে আছে, রাজস্থানের পশ্চিম প্রান্তে থর মরুভূমি আছে এবং ভারতের সবথেকে বড় মরুভূমি। থর মরুভূমির এই যে চলমান বালিয়াড়ি, এগুলিকে বলা হয় ধ্রিয়ান। বালিয়াড়ি হলো আসলে তোমার এরকম স্তূপ আকারের, এরকম বালি জমে জমে এক একটি টিলা আকারে গঠন করে স্তূপ আকৃতি হয়ে যায়, যেগুলো হচ্ছে বালিয়াড়ি বলা হয়।
এগুলো বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হয়, আবার কিছু দূর গিয়ে আবার বালি জমা হয়ে এগুলো এভাবে পরপর আবার এরকম স্তূপাকৃতিতে জমা হয়, এগুলো হচ্ছে বালিয়াড়ি। তো বায়ুর ক্ষয় কার্যের ফলে এগুলো সৃষ্টি হয়। এখানে দেখো এই যে বারখান রয়েছে, এই বারখান হলো এক ধরনের বালিয়াড়ি, আর এগুলি হচ্ছে এরকম অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি হয় বারখান। আর বারখানের এরকম দুটো শিং দেখা যায়, এটিও খেয়াল রাখবে। আর এগুলি হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি। পরের প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? মনে রাখবে পানিপথের মোট 3টে যুদ্ধ হয়েছিল, প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। প্রথম যুদ্ধ হয়েছিল বাবরের সাথে ইব্রাহিম লোদির। দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আকবরের সাথে হেমুর। আকবরের হয়ে তার যে বজির ছিলেন বা প্রধানমন্ত্রী ছিলেন বৈরাম খাঁ, তিনি যুদ্ধ করেছিলেন। এটি হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। এবং তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে, এবং এটি হয়েছিল মারাঠাদের সাথে আহমদ শাহ আবদালির। এই 3টে যুদ্ধই কিন্তু ইম্পর্ট্যান্ট, 3টে যুদ্ধেরই তারিখগুলো মানে সালগুলো মনে রাখবে। তো এখানে চেয়েছে আমাদের দ্বিতীয় যুদ্ধ, অ্যান্সার হয়ে যাবে 1556 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, কোন খেলায় ইউবার কাপ দেওয়া হয়? হকি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন নাকি ফুটবল? মনে রাখবে ইউবার কাপ এবং আরেকটি রয়েছে থমাস কাপ। থমাস কাপ এই দুটো কাপেই দেওয়া হয় ব্যাডমিন্টনের জন্য। যে ব্যাডমিন্টন রয়েছে সেই ব্যাডমিন্টনের জন্য থমাস কাপ এবং উবের কাপ দেওয়া হয়। একটি দেওয়া হয় পুরুষদের ব্যাডমিন্টন কাপে, একটি দেওয়া হয় মহিলাদের ব্যাডমিন্টন কাপে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে? ধারা 214, 123, 110 নাকি 153? মনে রাখবে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার যে ক্ষমতা সেটি 123 বা আর্টিকেল 123-এ বলা হয়েছে। অর্ডিন্যান্স জিনিসটা কি একটু জেনে নাও। আমাদের যে সংবিধান, এই সংবিধানের যদি আমাদের দেশে কোনো আইন যদি লাগু হয় তাহলে সেটিকে প্রথমে রাজ্যসভা বা লোকসভায় পেশ করতে হয়। সেটি পেশ হওয়ার পর সেটি বিল আকারে পেশ হয়। সেই বিল লোকসভা এবং রাজ্যসভা দুটো হাউসেই মেজরিটি মানে সব বেশি মেজরিটি হিসাবে সেটিকে পাশ করাতে হয়। এরপর রাজ্যসভা এবং লোকসভাতে পাশ হওয়ার পর সেটি যায় রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি মহোদয় যদি সেটিকে সাইন করে দেন তাহলে সেটি আমাদের দেশে আইন হিসাবে লাগু হয়ে যায়। এরপরে কি হয়, আমাদের এই যে লোকসভা বা রাজ্যসভা আমাদের দেশে একটি বছরে 3বার সাধারণত এই সেশন হয়। এর একটি হচ্ছে বাজেট সেশন, একটি হয় মনসুন সেশন, একটি হয় উইন্টার সেশন। এই 3টে সেশন হয়। কোনো কারণে যদি ধরো ইমার্জেন্সি কোনো কারণে ধরো দেশে আইন লাগু করার প্রয়োজন পড়েছে, সেক্ষেত্রে তখন ধরো আমাদের কোনো লোকসভার কোনো সেশনই চলছে না, সেক্ষেত্রে রাষ্ট্রপতি কাছে বিশেষ ক্ষমতা রয়েছে, তিনি সেটিকে আইন হিসাবে দেশে প্রয়োগ করতে পারেন। আর এই যে আইন হিসাবে তিনি প্রয়োগ করলেন সেটিকেই বলা হয় অর্ডিন্যান্স। কিন্তু সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে, অর্ডিন্যান্স হিসাবে সেটি তখন যদি চালু হয়েও যায় কিন্তু তার 6 মাসের মধ্যে সেই অর্ডিন্যান্স মানে সেই আইনটি লাগু হওয়ার 6 মাসের মধ্যে সেটিকে পুনরায় লোকসভা এবং রাজ্যসভার দুটো হাউসেই সেটিকে মেজরিটির ভিত্তিতে পাশ করাতে হবে। না হলে কিন্তু 6 মাসের মধ্যে যদি এটা করানো সম্ভব না হয় তাহলে সেটি কিন্তু আবার আইনটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এটি হচ্ছে অর্ডিন্যান্স। ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির জন্য অর্ডিন্যান্স দেওয়া রয়েছে 123 ধারাতে বা আর্টিকেল 123-এ। এটি যদি আমাদের রাজ্যপালের ক্ষেত্রে হয় কোনো স্টেটে, তাহলে রাজ্যপালের ক্ষেত্রেও বিশেষ এ ধরনের একটি অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে, এবং রাজ্যপালের ক্ষেত্রে সেই ধারাটি রয়েছে 213-তে। এই দুটোই কিন্তু খেয়াল রাখবে। পরের প্রশ্ন রয়েছে, মোটর গাড়িতে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর কাজ করে? টরিসেলির সূত্র, আর্কিমিডিসের সূত্র, ওহমের সূত্র নাকি পাস্কেলের সূত্র? মনে রাখবে এই যে হাইড্রোলিক ব্রেক এটি পাস্কেলের সূত্র অনুযায়ী কাজ করে। পাস্কেলের সূত্রটি হলো ঠিক এরকম। পাস্কেল বলেছিলেন যে যদি আবদ্ধ এবং স্থির তরলে কোনো একটি আবদ্ধ জায়গায় মানে কোন তরলের উপর যদি কোনো চাপ দেওয়া হয়, ধরো এইভাবে তরল আছে, তো এখানে যদি চাপ দেওয়া হয় কোনো একটি স্থির এবং আবদ্ধ তরলের কোনো একটি জায়গায় যদি চাপ দেওয়া হয়, সেই চাপটি তরলের মধ্যে সমস্ত জায়গাতে সমানভাবে মানে অপরিবর্তিতভাবে কিন্তু চারিদিকে সেটি প্রসারিত হবে। এটি বলেছিলেন পাস্কেল। পরের প্রশ্ন, ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা এয়ার মার্শাল কে ছিলেন?
সোমা বিশ্বাস, অবনী চতুর্বেদী, দুর্বা বন্দ্যোপাধ্যায় নাকি কাদম্বিনী গাঙ্গুলি? তো ভারতীয় বিমান বাহিনী এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রথম মহিলা এয়ার মার্শাল ছিলেন দুর্বা ব্যানার্জি বা দুর্বা বন্দ্যোপাধ্যায়। এখানে দেখো কাদম্বিনী গাঙ্গুলি আছেন, ইনি ভারতের প্রথম সায়েন্স গ্র্যাজুয়েট ছিলেন, এটিও খেয়াল রাখবে। পরের প্রশ্ন, মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক কে? সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ এবং ঋত্বিক ঘটক। তো মেঘে ঢাকা তারা এই যে চলচ্চিত্রটি এর পরিচালনা করেছিলেন ঋত্বিক ঘটক, খুবই একজন বিখ্যাত চলচ্চিত্রকার। তো ইনার আরও বেশ কিছু ছবির নামও তোমরা খেয়াল রাখবে। এখানে চলচ্চিত্রকার রয়েছেন বা চলচ্চিত্রের যে পরিচালক রয়েছেন, ইনাদের বেশ কিছু ইম্পর্টেন্ট যে সিনেমাগুলো রয়েছে সেগুলো কিন্তু খেয়াল রাখবে, পরীক্ষায় আসতেই পারে ওনাদের পরিচালিত বিভিন্ন যে সিনেমাগুলো রয়েছে। পরের প্রশ্ন, সৌরজগতের সব থেকে বড় গ্রহের নাম কি? দেখো, আমাদের সৌরজগতে মোট 8টি গ্রহ রয়েছে, সেই 8টি গ্রহের মধ্যে সব থেকে বড় গ্রহের নাম হলো বৃহস্পতি এবং সব থেকে ছোট গ্রহ হলো আমাদের বুধ গ্রহ। আমার চ্যানেলে তোমরা ভিডিও সেকশনে চলে যাবে, সেখানে আমি সৌরজগৎ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি, খুব সুন্দরভাবে সেখানে ছবির সাহায্যে সমস্ত কিছু বর্ণনা করা রয়েছে। সেই ভিডিওটি যদি তোমরা দেখে নাও, আমার মনে হয় সৌরজগৎ সম্বন্ধে সমস্ত তোমাদের যে ডাউট সেটি ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে আরেকটি প্রশ্ন ভালোভাবে মনে রাখবে, আমাদের এই যে সৌরজগতের বিভিন্ন গ্রহের যে উপগ্রহগুলো রয়েছে, যেমন আমাদের পৃথিবীর উপগ্রহ চাঁদ, তেমনি অন্যান্য গ্রহগুলোরও কিন্তু উপগ্রহ রয়েছে। এখনো পর্যন্ত যে উপগ্রহগুলো আবিষ্কার করা সম্ভব হয়েছে তার মধ্যে সব থেকে বড় উপগ্রহ রয়েছে এই বৃহস্পতি গ্রহেরই, আর সেই উপগ্রহটির নাম হচ্ছে গ্যানিমেড, এটিও সাথে সাথে খেয়াল রাখবে। পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন রয়েছে, এদের মধ্যে কোন জাতীয় উদ্যান একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত? গির জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা উদ্যান, কেওলাদেব ঘানা জাতীয় উদ্যান নাকি মাধব জাতীয় উদ্যান? গির জাতীয় উদ্যান এটি কোথায় আছে? এটি আছে গুজরাটে। এই গির জাতীয় উদ্যান এশিয়াটিক লায়ন বা এশিয়াটিক যে সিংহের জন্য বিখ্যাত। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায়? এটি আসামে অবস্থিত এবং এটি কিন্তু এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত। 3 নম্বরে রয়েছে কেওলাদেব ঘানা জাতীয় উদ্যান, এটি হচ্ছে রাজস্থানে অবস্থিত এবং এই কেওলাদেব ঘানা জাতীয় উদ্যানকে প্যারাডাইস অফ বার্ড বলা হয়, মানে পাখিদের যে স্বর্গরাজ্য বলা হয়, প্যারাডাইস। আর মাধব জাতীয় উদ্যান এটি রয়েছে মধ্যপ্রদেশে। মনে রাখবে, আমাদের রাজ্যে যদি বলে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত জাতীয় উদ্যানের নাম বলো, তাহলে অ্যান্সার হয়ে যাবে জলদাপাড়া জাতীয় উদ্যান। তো আজকের মতো এ পর্যন্তই, আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে তৈরি করে রাখো, আর প্রশ্নের সাথেও আমি বেশ কিছু ইম্পর্ট্যান্ট জিনিস বললাম, সেগুলো তোমরা অবশ্যই খাতাতে কিন্তু নোট করে রাখবে। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আরও নতুন ক্লাস আসছে, আশা করি তোমাদের সামনের পরীক্ষাতে খুব হেল্পফুল হবে ক্লাসগুলো। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।